বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে কাজ করবে ভারতীয় আমেরিকানরা। জানাবো বিএনপিকে সফট পাওয়ার তৈরি করতে হবে। এবং সর্বশেষে জানাবো ভুয়া পিএইচডি ডিগ্রি রাষ্ট্রপতি পত্নীর অধ্যাপক বনে ছিলেন শিক্ষকতা ছাড়াই। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে কাজ করবে ভারতীয় আমেরিকানরা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও দেশটির কংগ্রেসের মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা চালানো হবে বলে জানিয়েছেন এক ভারতীয় আমেরিকান নেতা। আগামী বছর ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পরেই বাংলাদেশের বিরুদ্ধে তারা কাজ শুরু করবেন বলে জানিয়েছেন তিনি। ভারতীয় আমেরিকান নেতা ডাক্তার ভারত বড়াই বার্তা সংস্থা পিটিআইকে জানান, নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতনের অভিযোগ তুলে ডোনাল্ড ট্রাম্প যে পোস্ট দিয়েছিলেন সেটি তাদের উদ্বুদ্ধ করেছে। আর এই বিষয়টি কাজে লাগিয়ে বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দিতে পারে ট্রাম্পকে উদ্বুদ্ধ করার চেষ্টা করবেন। পিটিআইকে এই ভারতীয় আমেরিকান বলেছেন, বাংলাদেশে হিন্দু ও তাদের মন্দিরে হামলার ব্যাপারে ট্রাম্প সাহসী বিবৃতি দিয়েছেন। তিনি একজন সাহসী ব্যক্তি। যদি পরিস্থিতির উন্নতি না হয় তাহলে তিনি বাংলাদেশের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞার কথা চিন্তা করতে পারেন। বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দিতে ট্রাম্পের কাছে পৌঁছাতে ভারতীয় আমেরিকানরা সক্রিয়ভাবে কাজ করছে বলেও জানিয়েছেন তিনি। বিশেষ করে বাংলাদেশের তৈরি পোশাক খাতের উপর নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা চালানো হবে বলেও ইঙ্গিত দিয়েছেন এই ব্যক্তি। তিনি বলেন, যদি তাদের তৈরি পোশাক রপ্তানি বন্ধ হয়ে যায় তাহলে তাদের ব্যবসার 80%, তাহলে বাংলাদেশের মানুষ কি খাবে? তাদের দাবি, বাংলাদেশের উপর এই ধরনের চাপ হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুদের উপর চলা কথিত নির্যাতন বন্ধের সহায়ক হবে। তিনি বলেন, পরিস্থিতির উন্নতি না হলে আমরা হিন্দু আমেরিকানরা বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কংগ্রেসের প্রতি আহ্বান জানাবো। এছাড়া হিন্দুদের উপর নির্যাতন বন্ধে বাংলাদেশ সরকারের উপর ভারতেরও নিষেধাজ্ঞা আরোপ করা উচিত বলে মন্তব্য করেন এই ভারতীয় আমেরিকান। তিনি বলেন, যদি তারা হিন্দু ও সংখ্যালঘুদের হয়রানি অব্যাহত রাখে ভারতেরও তাদের উপর নিষেধাজ্ঞা দেওয়া উচিত। বিএনপিকে সফট পাওয়ার তৈরি করতে হবে। বিএনপির একজন সমর্থক ফেসবুকে মন্তব্য করেছেন, বিএনপি সমর্থক হিসেবে আমি গর্বিত, কারণ 1947, 1971, 1990, 2024 প্রতিটি মুক্তিই আমাদের গর্বিত করে। এই গর্বিত সমর্থকের বক্তব্যের যে ওজন তা খোদ দলটির নীতি নির্ধারকরা বোঝেন কিনা সন্দেহ। বুঝলেও তারা কতদূর তা ধারণ করেন তা সন্দেহ জায়গায়। বাংলাদেশের ইতিহাসে দীর্ঘ 16 বছরের স্বৈরশাসন চালিয়েছে হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ। এই সময় জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া সহ দেশের সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলা হয়েছে। জনগণের ভোট না থাকলেও আওয়ামী লীগের সমর্থনে ছিল আমলা, পুলিশ বাহিনী আর সম্মতি উৎপাদন করে গেছে মিডিয়া ও সুশীল সমাজ। মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি বলতে একমাত্র আওয়ামী লীগকেই বুঝিয়ে এর বিপরীত যারাই কথা বলেছে তাদেরই মুক্তিযুদ্ধের বিপক্ষ বানিয়ে দিয়েছে এই গোষ্ঠী। সবচেয়ে বেশি খড়গের নিচে ছিল বিএনপি। এই দলটির প্রতিষ্ঠা সহ বিভিন্ন নেতারা 71 সালের যুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন। 90-এর গণ আন্দোলনে আপোষহীন ভূমিকার কারণে 91 সালের নির্বাচনে খালেদা জিয়ার নেতৃত্বাধীন দলটি জনগণের সমর্থন পেয়ে ক্ষমতায় আসে। সেই সরকারকে ক্ষমতা থেকে সরাতে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী জামাতে ইসলামের সাথে জোট করেছিল আওয়ামী লীগ। তবে আওয়ামী লীগ বয়ানের প্রচার যন্ত্র সেই ঘটনাকে উপেক্ষা করে 2001 সালের নির্বাচন এবং এরপর জামাতের সাথে বিএনপি জোট করাকেই বড় করে দেখিয়েছে। বিএনপিকে মুক্তিযুদ্ধের বিরোধী দল বানিয়ে জামাত বিএনপির শব্দযুগল একসঙ্গে উচ্চারণ করেছে। শুধু তাই না, বারবার প্রচার করা হয়েছে যে বিএনপি ক্যান্টনমেন্টে জন্ম নেওয়া দল, ক্ষমতার অনুগ্রহে তৈরি হওয়া দল। এই দলের নেতাকর্মীদের কোনো ত্যাগ তিতিক্ষা নেই। অন্যদিকে আওয়ামী লীগ সম্বন্ধে বলা হতো যে এই দলটি মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর 21 বছর তারা লড়াই সংগ্রাম করেছে। জনমনে এই বিশ্বাস উৎপাদন করেছে যে বিএনপি সুবিধাবাদীদের দল আর আওয়ামী লীগ ত্যাগীদের দল। অথচ এরশাদ আমলে হাসিনা বারংবার স্বৈরাচারের সাথে হাত মিলিয়েছে। 86 সালের নির্বাচনে অংশ নিয়েছে, নূর হোসেনদের রক্তের সাথে বেইমানি করেছে, কিন্তু খালেদা জিয়া বিএনপি তা করেনি। তবে বিএনপির জন্য অগ্নি পরীক্ষা ছিল 2008 সালের পর থেকে কেবলমাত্র সবচেয়ে দীর্ঘ সময় স্বৈরাচার নয়, এই সময় থেকে বিরোধী মত ও দল দমনের অবিশ্বাস্য নির্মাতা দেখে বাংলাদেশ গুম খুন, বিভিন্ন রকম আইনি হেনস্থার অকল্পনীয় অত্যাচারের শিকার হয় বিরোধীরা। বিভিন্ন স্তরে বিএনপি নেতাকর্মীদের জন্য এই যুগটা ছিল টিকে থাকার এক অসম্ভব লড়াই। অবশেষে 2024 সালে স্বৈরাচারের পতন হয়। প্রায় 18 বছর ক্ষমতার
বাইরে থাকলেও বিএনপি গৌরবের সঙ্গে টিকে থাকে। আওয়ামী বয়ানের বিপরীতে এই দলটার নেতাকর্মীরা নিজেদের শক্তিমত্তা ও বিশ্বাসের প্রমাণ দেয়। শুধু তাই না, আওয়ামী সরকারের পতনের পর দলটির উচ্চ পর্যায়ে নেতারা ধৈর্য ধরে অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছে। নানা প্রান্ত থেকে, এমনকি খোদ সরকারের উচ্চ পর্যায় থেকে দলটিকে নিয়ে উষ্মা দেখালেও তারা এর বিপরীতে হটকারিতা করেনি। মিডিয়া ও সুশীল সমাজের নানা অংশ বিএনপি আর আওয়ামী লীগ একই এই বয়ান দিয়ে বিএনপিকে ক্ষমতার বাইরে রাখার চেষ্টা করলেও আপাত দৃষ্টিতে দলটি গণতন্ত্র এবং দেশ পুনর্গঠনে আন্তরিকতার পরিচয় দিচ্ছে। ছোট করে জামাতের ব্যাপারে একটু কথা বলতে হয়। আওয়ামী লীগের প্রথম কয়েক বছর এই দলটির নেতাকর্মীর নির্মম অত্যাচারের শিকার হয়। তবে একটা পর্যায়ে দলটির নেতাকর্মীরা ভিন্ন কৌশল গ্রহণ করে তাদের একটা বড় অংশ ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন ছাত্রলীগের সাথে মিশে যায়, আওয়ামী অরাজকতার অংশ হয়। অভিযোগ আছে মধ্যপ্রাচ্য সহ নানা জায়গা থেকে তহবিল পাওয়া অর্থনৈতিকভাবে শক্তিশালী দলটি অর্থের বিনিময়েও এই মিশে যাওয়ার কাজটি করে। দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত নীতিহীন আওয়ামী নেতারা অর্থের লোভে সহজেই তাদেরকে আত্মীকরণ করে নেন। আওয়ামী সরকারের পতনের পর এই ব্যাপারগুলো প্রকাশ্য হয়, অর্থাৎ সুবিধা নেওয়া জামাত প্রশাসন সহ বিভিন্ন উচ্চ পর্যায়ে নিজেদের লোক বসাতে পারে। অন্যদিকে বিএনপির রাজনীতিতে এই চতুরতা নেই। তারা দলের ব্যানারের নিচে থেকে নির্মম অত্যাচারের শিকার তো হয়, বিগত ১.৫ দশকে শক্তিশালী অবস্থানে তাদের নেতাকর্মীদের পৌঁছাতে পারে না। অন্যদিকে আওয়ামী বয়ান ভাঙতে যে শক্তিশালী সুশীল সমাজ ও মিডিয়ার দরকার, বিএনপি দলগতভাবে তা করতে ব্যর্থ হয়। সৌভাগ্যক্রমে আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে আওয়ামী বিরোধীরা সামাজিক মাধ্যমে দলটির বয়ান ভাঙতে শুরু করে। বিপুল পরিমাণ ক্ষুব্ধ মানুষ, বিশেষত তরুণদের কাছে আওয়ামী ভণ্ডামি উন্মোচিত হয়। আর মাঠ পর্যায়ে আওয়ামী লীগের নির্মমতা আরো বাড়তে থাকায় এই ক্ষোভ আকাশে ওঠে। বলাই বাহুল্য, বিএনপি কর্মী সমর্থকদের মাটি কামড়ে পড়ে থাকা মাঠ পর্যায়ে এই ক্ষোভকে বহন করে নিয়ে যায়। এর প্রমাণ পাওয়া যায় জুলাই আন্দোলনে, যখন ব্যানারহীন আন্দোলন হলেও বিএনপির কয়েক শতাধিক কর্মী নিহত হন, আহত হন কয়েক সহস্র। আমজনতার আন্দোলনে মিশে গিয়ে দলটি জনতার চেতনার সাথে এক হয়ে যায়। কিন্তু কেবলমাত্র জনগণের শক্তি দিয়েই রাজনীতি আর ক্ষমতার সমীকরণ মেলে না। হাসিনার পতনের পর বিএনপিকে নিয়ে যে বিরোধিতা, আওয়ামী লীগ আর বিএনপিকে এক পাল্লায় ফেলার যে প্রবণতা, তার বিরুদ্ধে শক্ত অবস্থান ও বয়ান তৈরির ব্যর্থতা স্পষ্ট। এর কারণ বিএনপির শক্তিশালী মিডিয়া নেই যারা বয়ান তৈরি করবে, প্রতিনিয়ত জনসমর্থন আদায় ও সম্মতি উৎপাদন করবে। জিয়াউর রহমান ও খালেদা জিয়া উভয় মধ্যমপন্থী রাষ্ট্রনেতা ছিলেন। তাদের দলে সব মতের মানুষে ছিল। সংস্কৃতি ও বয়ান তৈরিতে অগ্রসর থাকা মিডিয়া ব্যক্তিরা তাদের সঙ্গে যোগ দিয়েছিলেন। বামপন্থী সংগঠনের তরুণ ও তাত্ত্বিকরা যেমন ছিলেন, তেমনি ছিলেন ডানপন্থীরাও। কিন্তু সেই ভারসাম্য, সেই শক্তি এখন দলটির মধ্যে প্রতীয়মান হয় না। দীর্ঘ লড়াইয়ে বিএনপি প্রমাণ দিয়েছে তারা গণতন্ত্রের জন্য লড়াই করে এবং মাঠে থাকে, কিন্তু বয়ান তৈরির সফট পাওয়ার না থাকা দলটির একটি বড় দুর্বলতা। ভুয়া পিএইচডি ডিগ্রির রাষ্ট্রপতি পত্নীর অধ্যাপক বনেছিলেন শিক্ষকতা ছাড়াই। রেবেকা সুলতানা বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের স্ত্রী এবং ফার্স্ট লেডি। জীবন বৃত্তান্তের তথ্য মতে তিনি 1976 সালে উদ্ভিদ বিজ্ঞানে স্নাতকোত্তর সম্পন্ন করেছিলেন। এরপর 2002 সালে বেসরকারি ইবাইস ইউনিভার্সিটি থেকে মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিগ্রি নামে আরেকটি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বেসরকারি ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সার্টিফিকেট বাণিজ্যের অভিযোগের পর বিশ্ববিদ্যালয়টির অনুমোদন বাতিল করে দেশের উচ্চশিক্ষার তদারক প্রতিষ্ঠান বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এরপর 2008 সালে যুক্তরাষ্ট্রের প্রেস্টন ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জনের তথ্য উল্লেখ আছে রেবেকা সুলতানার জীবন বৃত্তান্তে। যদিও এমন কোন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের অস্তিত্ব নেই, যুক্তরাষ্ট্রে মার্কিন মূলকে অবস্থানরত কয়েকজন বাংলাদেশি শিক্ষক ও শিক্ষার্থী তথ্য নিশ্চিত করেছেন। সরকারি চাকরিতে নিয়োজিত ছিলেন রেবেকা সুলতানা, তখন তার কোনো শিক্ষকতার তথ্য পাওয়া যায়নি। সর্বশেষ সরকারি চাকরিতে থাকাকালে ঢাকা জেলার পার্শ্ববর্তী গাজীপুর জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। বিষয়টি নিয়ে তখন একটি তদন্ত কমিটি গঠন করে প্রাইম এশিয়া ইউনিভার্সিটি কর্তৃপক্ষ তারই প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়কে চিঠি দিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন। তিনি নাম পরিচয় অপ্রকাশিত রাখার শর্তে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের সাবেক একজন কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন রেবেকা সুলতানা সরকারি চাকরি থেকে এসেছিলেন এবং সিনিয়র ছিলেন, ফলে তার বিষয়গুলো বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ এবং শীর্ষ কর্মকর্তারা দেখতেন। এই বিষয়গুলো তখন আমরা জানতে পেরেছি তার পিএইচডি সার্টিফিকেট সংক্রান্ত সমস্যা ছিল। আমরা তখন জানতে পেরেছিলাম একই বিষয় বিশ্ববিদ্যালয়ের আরেক শীর্ষ সাবেক এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন। তখন রেবেকা সুলতানা সহ আরো 5 শিক্ষকের সার্টিফিকেট সংক্রান্ত বিষয়ে তদন্ত করা হয়েছিল। এর মধ্যে সার্টিফিকেট বা প্রমাণাদি না পাওয়ায় তদন্ত কমিটির পক্ষ থেকে প্রয়োজনীয় সুপারিশ নিতে আহ্বান জানানো হয়।
এরই প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের কাছে নামের পূর্বে ডক্টর ব্যবহারের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তের বিষয়ে নিজেদের সমর্পণ করেন। তথ্যমতে রেবেকা সুলতানা 2011 সালের দিকে নিজেকে প্রভাষক হিসেবে লিখিত দিয়ে কাজ শুরু করেছিলেন বেসরকারি এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে। এরপর চাকরি জীবনে মাত্র 7 থেকে 8 বছরের মধ্যেই তিনি যথাযথ অভিজ্ঞতা ছাড়াই অধ্যাপক বনে যান। মাত্র 8 বছরের মাথায় কিভাবে কোনো গবেষণা বা প্রকাশ ছাড়াই তিনি অধ্যাপক হয়েছিলেন তার কোনো ব্যাখ্যা পাওয়া সম্ভব হয়নি। অভিযোগ ভুয়া মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি নিয়ে 2023 সালের এপ্রিলের আগ পর্যন্ত রেবেকা সুলতানা প্রাইম এশিয়া ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগে কর্মরত ছিলেন। সার্টিফিকেট সংক্রান্ত বিতর্ক ওঠার পর শিক্ষকতা করার সময় 2019 সালে রেবেকা সুলতানাকে তলব করে প্রাইম এশিয়া ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। তখন তিনি একটি লিখিত বক্তব্যে বিশ্ববিদ্যালয়কে তার অবস্থান ব্যক্ত করেন। বিগত 2019 সালের 20 জানুয়ারি স্বাক্ষরিত ওই চিঠিতে নিজের পিএইচডি ডিগ্রি গৃহীত হয়েছে বলে দাবি করেছিলেন রেবেকা সুলতানা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।